সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় ফুঁসছেন পরিবেশবাদীরা। এর প্রতিবাদে সিলেটের পাশাপাশি মৌলভীবাজারেও মানববন্ধন এবং সমাবেশ হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং আছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনারা দায়িত্ব গ্রহণের পর এই পাথর লুট বন্ধে কি কি উদ্যোগ নিয়েছেন? যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার মন্ত্রণালয় থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, তাহলে হচ্ছে সরকার যেন পাথর উত্তোলনের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সঠিক নীতিতে অবলম্বন করে কাজটা করতে পারে এবং যে সিদ্ধান্ত আমরা নিচ্ছি সেটা যেন বাস্তবায়ন করতে পারে, সেই কাজগুলো করার চেষ্টা করছে। যেমন পাথর উত্তোলন কিন্তু বন্ধ ছিল, খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিল যে পাথর উত্তোলন তারা আবার খুলে দেবে। সেই সময় খনিজ সম্পদ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি যে অন্তত 17টি পাথর কোয়ারি সিলেটের এবং কিছু কিছু আছে পাহাড়ি এলাকার, সেগুলোতে পাথর উত্তোলন বন্ধ না রাখলে এগুলোর যে সংবেদনশীল পরিবেশ আছে, প্রতিবেশ ব্যবস্থা আছে, সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয় একটা আনুষ্ঠানিক সভার আয়োজন করে। সেই সভায় গিয়ে চেষ্টা করেছি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পাথর উত্তোলনে আসলে কি হয়, পাথর উত্তোলনে সেটা বোঝাতে। এই সিদ্ধান্তটা গ্রহণে যে তথ্য উপাত্তগুলো লাগে সেগুলো আমি উপস্থাপন করেছি, সকলকে জানিয়েছি, কারণ এই এনভায়রনমেন্টাল লেন্সটা দিয়ে তো সবাই দেখতে চায় না। ফলে খনিজ সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে এই 17টি জায়গাতে আর পাথর উত্তোলন করা হবে না। এরপরে এই সিদ্ধান্তটা যে বাস্তবায়িত হচ্ছে না সেটা বুঝবার জন্য কিন্তু সেটা সেটা বাস্তবায়িত যাতে হয় সেটা নিশ্চিত করার জন্য কিন্তু ক্রমাগতভাবে প্রশাসনের সাথে কথা বলেছি, ফোনে জানিয়েছি, এবং যখন দেখছি যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না, প্রশাসন এই চাপ নিতে পারছে না, তখন আমি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফজলুল কবির ভাই আমরা নিজেরা দুইজনে 14ই জুন ওই পাথর কোয়ারিতে গেছি। এবং সেইখানে আপনারা জানেন কি হয়েছে, ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তথ্য উপাত্ত প্রেজেন্ট করা হয়েছে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করা হয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, এটা একদিনের সমস্যা না, তারপরেও আমরা বাস্তবায়নের জন্য চেষ্টাটা করে যাচ্ছি। তারপরেও এত বড় একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা যেটি জানি, আপনিও বললেন যে গত মাসে আপনারা পাথর কোয়ারি বন্ধ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন এবং পাথর রক্ষা করতে না পারার বিষয়টিও আপনি স্বীকার করেছেন। এই না পারার দায় আসলে কার? আমি আপনার এই স্বীকার কথাটাকে আপাততের জন্য একটু কোটেশনের ভিতরে রাখলাম। স্বীকার কথাটা এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে শুট দ্য মেসেঞ্জার। আমি যে বললাম যে রাজনৈতিক ঐক্যের কারণেই পাথর উত্তোলনটা প্রশাসন সক্রিয়ভাবে বন্ধ করতে পারছে না, এইটাকে একটা স্বীকারোক্তি হিসাবে দেখবেন। আমি এটাকে দেখি যে আমার এটাকে জনগণকে জানানোর দায়িত্ব ছিল যে কেন এত প্রচেষ্টার পরেও আমরা এই জায়গায় কার্যকরী সিদ্ধান্ত নিতে পারছি না। এই প্রেক্ষিত থেকে আমি বলেছিলাম, কিন্তু এটা কেউ কেউ এমনভাবে ব্যবহার করছে যে আমি দোষ স্বীকার করে একেবারে ব্যর্থ আহ, তকমা নিচ্ছি, তা কিন্তু না। আমি কিন্তু আমার চেষ্টাটা করে যাচ্ছি এবং জনগণকে জানিয়েছি যাতে জনগণের মধ্য থেকে ওই প্রতিরোধটা আসে। যদি বলেন দায় কার, আমি বলবো দুর্বৃত্তায়নের অর্থনীতির। এই ফ্রি পাথরগুলো তারা নিয়ে নিয়েছে এবং তারা মনে করেছে তারা কোনোদিনও বিচারের মুখোমুখি হবে না। আমি মনে করব রাজনৈতিক প্রশ্রয় এবং সম্পৃক্ততার। আমি বলবো প্রশাসনিক দুর্বলতা, সদিচ্ছার অভাব, কোনো কোনো ক্ষেত্রে যোগসাজশ। এই তিনটা কারণে। আর যদি আরেক একটু পিছিয়ে যান, যে দায় কার যদি জিজ্ঞেস করেন, আসলে এটা কিন্তু আজকে এই ঘটনা ঘটেনি। সিলেটে এই ঘটনা গত 20 বছর যাবৎ ঘটে এসছে। গত 20 বছর যাবৎ মাত্র 4টা বছর এটা বন্ধ ছিল আইনি প্রক্রিয়ার কারণে। এবং ওই আইনি প্রক্রিয়ার কারণে যখন খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবেশের কথা বলে বন্ধ করলো, তারপরে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তও বারবার আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, সেটাতেও পক্ষভুক্ত হয়ে ওটাকে বিরোধিতা করে করে ঠেকিয়ে রাখা হয়েছে। ফলে 20 বছরের দায় যদি কার বলে, তাহলে আমি বলবো সামষ্টিক নীরবতা। আজকে আমরা জি, যেভাবে সরব হয়েছি, যখন গাড়ি আক্রমণ করা হলো, যখন পত্রপত্রিকা অল্প করে হলেও লেখা হচ্ছিল, তখন যদি এই প্রতিবাদটা আমরা করতাম, তাহলে কিন্তু আজকে এত বড় হয়ে এটা আসতো না। যারা মনে করছে এটা জি, আজকে 1 বছরে হয়েছে, তাদেরকে একটু মনে করে দিচ্ছে এটা 1 বছর না, গত 2 দশক যাবতই সিলেটে এই কাহিনী ঘটছে। জি, সৈয়দা রিজওয়ানা হাসান, আপনি থাকুন আমাদের সাথে, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু চলে যাচ্ছি, আমাদের আরেক অতিথি আছেন আহ জনাব ওবায়দুল হক মিলন। আপনার কাছে একটু জানতে চাই যে সাদা পাথর নিয়ে আসলে কি ঘটছে, কারা এসব পাথর লুট করছে?
আচ্ছা, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতি। আপনারা জানেন যে আমরা যে তথ্য উপাত্ত থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে নিয়মতান্ত্রিকভাবে আসলে কিছু হচ্ছে না, হয়নি। আপনারা জানেন যে গতকালকেও আজকেও দুদক আপনার পরিদর্শনে গিয়েছেন। এখানে গিয়ে ওনারা যে তথ্য উপাত্তগুলা কালেকশন করেছেন এটাও উপস্থাপন করেছেন। আমি বলবো আসলে সামগ্রিকভাবে যদি আমরা বলি যে এটা আসলে দীর্ঘদিন ধরে আসলে এটা চলে আসছে। দীর্ঘদিন ধরে আসলে এই অব্যবস্থাপনার কারণে, স্থানীয় উদাসীনতার কারণে, স্থানীয় যে প্রশাসন, পাশাপাশি এখানে যারা দায়িত্বরত আছেন তাদের উদাসীনতার কারণে এই ঘটনাগুলা এখন এটা এমনভাবে ঘটে গেছে যেটা আমরা আসলে সামাল দিতে পারিনি। তো আমি বলবো যে এখানে শুধু এক পক্ষ বা দুই পক্ষ মিলে সেটা করে নাই। এখানে আসলে সম্মিলিতভাবে এটা একটা প্ল্যান প্রোগ্রাম করে, যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, পাশাপাশি মনে করছে যে একটা আইন শৃঙ্খলার একটা এরকম একটা মানে সবাই মনে করছে যে এখন আমি এটা করলে হয়তো আমার কিছুই হবে না, বা আমার দ্বারা এটা সংগঠিত হলে কোনো সমস্যা হবে না, তাইলে আমরা এটা করে ফেলি। তো এই যে একটা মানে যুগসাজুসের মাধ্যমে একটা সম্মিলিত মানে প্রচেষ্টা করে তারা একটা বুদ্ধি পরামর্শ করে এই যে রাষ্ট্রীয় সম্পদটাকে ধ্বংস করা হইলো, একটা প্রাণ প্রকৃতিটাকে ধ্বংস করা হইলো, এটা আসলে আমরা আমাদের চোখের সামনে আমরা এটা হতে দেখেছি। এবং আপনারা এটার তো সাথে নানা যারা ধরনের জড়িত। কর্মসূচি ডেকেছেন, আপনাদের দাবি কি কি আসলে? আর এই যে সম্মিলিত শক্তির কেউ প্রতিরোধ করতে পারছে না কেন? আপনি তো আন্দোলনে আছেন এসব রক্ষার। জানেন যে হ্যাঁ, হ্যাঁ, আপনি জানেন যে আগামীকালকে আমরা 11:30টায় সুনামগঞ্জে আমরা হাওর ও নদী রক্ষা আন্দোলন থেকে আমরা একটা গণ সমাবেশ এবং মানববন্ধন আয়োজন করেছি। সেখানে আমাদের দাবিটা হচ্ছে গিয়ে যে যারা আসলে এই পাথর লুটের সাথে জড়িত সরাসরি, তাদেরকে চিহ্নিত করে যাতে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা যায়। পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে অবশিষ্ট যে পাথরগুলার আছে বা যে জীববৈচিত্র্য বা প্রকৃতি আছে সেটাকে সংরক্ষণ করে যাতে এটাকে টিকিয়ে রাখা যায়, এটার জন্য আমরা আসলে কথা বলছি এবং বিভিন্নভাবে আমরা এটা বলে যাচ্ছি। পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি জানেন যে এখানে যারা জড়িত আছে তারা আসলে যাদেরকে আমরা বলছি যে তারা হচ্ছে গিয়ে দোষী, কিন্তু তারা দোষীটা আমি কোনো গোষ্ঠীকে বলছি না, কোনো নেতাকে বলছি না বা কাউকে বলছি না। দোষীটা আসলে তার কোনো পরিচয় নাই, তার কোনো রাজনৈতিক পরিচয় নাই, তার কোনো গোষ্ঠীগত পরিচয় নাই। সে দোষী, সেই দোষী হিসাবেই তাকে সাব্যস্ত করে যদি জি, এটাকে যদি ইয়ে না করা হয়, তাকে শাস্তির আওতায় নিয়ে না আসা না না হয়, হয় তাহলে তাহলে এগুলো পরবর্তীতে বন্ধ হবে আমাদের। না। জি, জনাব ওবায়দুল হক মিলন, আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনি থাকুন আমাদের সাথে। আমি আবারও চলে যাচ্ছি সৈয়দা রিজওয়ানা হাসান আপনার কাছে। আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনি বললেন যে এটি দীর্ঘদিন ধরেই চলে আসছে এবং শুধুমাত্র 4 বছর বন্ধ ছিল। আর দুদক যেটি বলছে আজ, সাদা পাথর লুটের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের দায় সবচেয়ে বেশি। দায়ীদের আইনের আওতায় আনা যাচ্ছে কিনা? শোনেন, একটা একটা এত বড় সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে যখন আমরা দাঁড়াই, এটা পরিবর্তনটা একদিনে হয়ে যাবে এটা যেন আমরা মনে না করি। আমাদেরকে সকল সময় সজাগ থাকতে হবে এবং সকল সময় এটার বিরুদ্ধে কথা বলতে হবে, এবং আইনি, প্রশাসনিক, জনপ্রতিবাদ, যত রকম মাধ্যম আছে সব কটা দিয়ে এটার আমাদের প্রতিবাদ করে যেতে হবে। এই যারা লুটপাট করেছে, আমি যখন দায়িত্ব নেই তখন আমি যখন তাদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে মামলা করতে বলি, সেটাও কিন্তু বাধাহীন ছিল না। বলা হচ্ছিল এর নাম বাদ দেন, ওর নাম বাদ দেন। পরবর্তীতে আমি আমি আমার পরিবেশ অধিদপ্তরকে বলছি কারো নাম বাদ দেবেন না, যাদের যাদের নাম দেওয়ার দরকার সবই দেবেন। এখন একটা আশার খবর হলো কি, যে একটা রাজনৈতিক দলকে দেখলাম তাদের নেতাকে তারা সাসপেন্ড করেছে। দেরিতে হলেও এইটাকে আমি আহ, ইতিবাচকভাবে দেখি, কারণ তারাই কিন্তু অপরাধীগুলোর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে বাধার সৃষ্টি করে। আজকে যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে দুদক ইনিশিয়েটিভ নিয়ে তাকে আর প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে না, সে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবে। জি, এতগুলো পাথর চলে গেল, এগুলো তো পাবলিক প্রপার্টি। পাথরগুলোর মালিকানা, এটার ব্যবস্থাপনা আসলে পরিবেশ মন্ত্রণালয়ের না। আমি একজন পরিবেশ কর্মী বলে এটাতে বেশি আগ্রহ নেই।
পরিবেশের বিষয়টা হচ্ছে পাথর লুট করতে গিয়ে যে পরিবেশের ক্ষতি সেটা পরিবেশ মন্ত্রণালয় অবশ্যই দেখবে। আমরা অনেক চেষ্টা করে জাফলংকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছি। আমরা চাচ্ছি এই সুন্দর জায়গাগুলোতে যেটা ধ্বংস করা হয়েছে এগুলোতে ইকো ট্যুরিজম গড়ে উঠুক ভিয়েতনামের মতন। আমরা এই ইকোলজিক্যাল যে ক্ষতিটা হয়েছে এটা দেখবো, কিন্তু আমি খনিজ একটু সম্পদ যে লুট আরেকটি বিষয় হয়েছে, একটু আমি সংক্ষেপে জানতে চাই বিশ্বাস যে করি স্থানীয় প্রভাবশালীদের কথা বারবার উঠে আসছে যে তারা এই পাথর লুট করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, কিন্তু তারা কি সরকারের চাইতেও ক্ষমতাবান কিনা যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? শোনে, সরকারের চাইতে ক্ষমতাবান কিনা এইটা একটা প্রশ্ন যেটা প্রচলিত অর্থে আপনি করতে পারেন। সরকার হচ্ছে জনগণ থেকে শক্তি পায়। জনগণের শক্তি বেশি নাকি লুটেরাদের শক্তি বেশি, এটা তো গত 2 দিনেই আমরা দেখতে পেয়েছি। লুটেরারা এতদিন যাবৎ লুট করে গেছে, আজকে যখন জনপ্রতিরোধ গড়ে উঠেছে, আপনি বলেন তো কার শক্তি বেশি প্রমাণিত হয়েছে? জনগণের শক্তি বেশি প্রমাণিত হয়েছে। সেখানে বিভ্রান্তিমূলক অনেক কথাও ছড়ানো হচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু বুঝতে পারছে কারা করেছে। মানুষ তাদের শক্তি দেখিয়েছে বারবার, এবারও তারা দেখালো, সেজন্য তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। জি, সৈয়দা রিজওয়ানা হাসান এবং ওবায়দুল হক মিলন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।